থেকে মেরিন ড্রাইভ ধরে। বাঙালির উইকেন্ড মানে দীঘা, কিন্তু এই উইকেন্ডে দীঘা মানে পর্যটকের ভিড়ে ঠাসাঠাসি এক অবস্থা, আর হাতেও মাত্র 1.5 থেকে 2 দিনের ছুটি। তাই এবার উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে দীঘার অদূরেই। আর আজকের এই ভিডিওতে থাকছে দীঘা সহ মোট 5টি সি বিচ একসাথে। এই প্রত্যেকটা সি বিচ ঘুরিয়ে দেখাবো, সাথে এখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সবটা জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ বাড়ি থেকে মোট 205 কিলোমিটার পথ পার করতে হবে আমাদের বাহনে চেপে। এর জন্য আমরা ভোর 4:10 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে বেলগড়িয়া এক্সপ্রেস ওয়ে ধরে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরকে ডান হাতে রেখে বালি ব্রিজের উপর দিয়ে এগিয়ে চললাম। এই যে এখান থেকে ব্রিজের নিচ বরাবর বাঁ হাতে একটা রাস্তা চলে যাচ্ছে আর সোজা যাচ্ছে ধুলাগড় যাওয়ার রাস্তা। আমরা এই সোজা রাস্তা ধরেই এগোতে থাকলাম। এরপর আলমপুর পার করে ধুলাগড় টোলের ঠিক আগেই বেশ কয়েকটা পেট্রোল পাম্প ঘুরলাম, তবে একটু অবাকই হলাম, প্রায় 3-4টে পাম্পেই তেল ছিল না। যাই হোক, এটা ধুলাগড় টোল প্লাজা। দীঘা যাওয়ার পথে এটাই প্রথম টোল প্লাজা। যদিও আমরা 2 চাকায় যাচ্ছি আর 2 চাকায় কোনো রকম টোল লাগে না, তবে আপনারা যদি কেউ 4 চাকায় আসেন সেই জন্যই এখানে জানিয়ে রাখলাম। বাড়ি থেকে রওনা দিয়েছিলাম 4:10 নাগাদ, আর এখন বাজে সকাল 5:30। ধুলাগড় টোল পেরিয়ে এখন এগোচ্ছি কোলাঘাটের দিকে। পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ, আর নিচ থেকে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। ঘড়িতে সময় ঠিক 6টা। দাঁড়িয়ে আছি কোলাঘাটে, হাতে চা, একটু জিরিয়ে নিয়ে আবার রওনা দেব। প্রায় 78 কিলোমিটার কিন্তু অলরেডি চলে এসেছি। 10 মিনিটের রেস্ট দিয়ে বেরোনো যাক। এই যে বাঁ হাতের এগুলো কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন। কোলাঘাট মানেই তাপবিদ্যুৎ কেন্দ্র, সাথে প্রচুর খাওয়া দাওয়া ও এখানকার ইলিশ মাছও কিন্তু খুবই জনপ্রিয়। কোলাঘাট থেকে সোজা একটু এগোলেই ডান হাতের রাস্তাটা সোজা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর বাঁ হাতের রাস্তাটা যাচ্ছে দীঘায়। আমরা যাচ্ছি এখন বাঁ হাতের রাস্তা। আবার চলে আসলাম আরও একটা টোল প্লাজার দিকে। এটা হলো কোলাঘাট টোল প্লাজা। অর্থাৎ এখনো অবধি কিন্তু মোট 2টো টোল প্লাজা পড়লো। কোলাঘাট টোল পেরিয়ে এখন আছি নন্দকুমার। এই নন্দকুমার থেকে রাস্তা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ডান হাতের অর্থাৎ কন্টাই নন্দকুমার রোডটা ধরে এগোতে থাকলাম। এখানে একটু বলে রাখি, কলকাতা থেকে রওনা দেওয়ার পর যত দীঘার কাছাকাছি এগোচ্ছি রাস্তা কিন্তু ভীষণ ভালো, বরং কলকাতাতেই বলা যেতে পারে রাস্তার অবস্থা একটু খারাপ। আর রাস্তা যদি ভালো থাকে তাহলে আমরা যারা 2 চাকায় রাইড করি, বা বিশেষত বলা যেতে পারে স্কুটি নিয়ে যারা রাইড করি, তাদের জন্য পথ অনেক বেশি সহজ হয়ে যায়। নন্দকুমার থেকে কন্টাই রোড বা দীঘা রোড ধরে মাতঙ্গিনী সেতু দিয়ে হলদি নদী পার করে এগোতে থাকলাম। 1982 সালে তৈরি এই সেতু ভারত ছাড়ো আন্দোলনের শহীদ মাতঙ্গিনী হাজরার নামে নামাঙ্কিত। এই সেতুর ফলে সড়কপথে দীঘা যাওয়ার সুবিধা হয়েছে। এই মাতঙ্গিনী সেতু পার করে কন্টাই থেকে ডান হাতে শোলা কন্টাই রোড ধরে গ্রাম্য পরিবেশের মাঝ দিয়ে কন্টাই খালকে ডান হাতে রেখে সোজা এগিয়ে চলেছি চারিদিকের পরিবেশটা উপভোগ করতে করতে। এই যে ডান হাতে এটা হলো কন্টাই খাল। এই খালে প্রচুর চারিদিকে দেখলাম আস্তে আস্তে এই খালে মাছ চাষ হচ্ছে, আর এই খালটা যেখান থেকে শেষ হলো ঠিক সেখান থেকেই রাস্তাটা ডান দিকে ঘুরে গেল। ডান দিকে ঘোরার পরেই রাস্তাটা যেখানে প্রথম বাঁ দিকে টার্ন নেবে, অর্থাৎ শোলা ব্রিজের উপর, সেই রাস্তা বরাবরই আমরা যেতে শুরু করলাম। এই যে এখান থেকে মন্দারমণি দেখাচ্ছে 10.8 কিলোমিটার। আর তার আগেই আমরা যাব প্রথমে আমাদের আজকের প্রথম পয়েন্ট লাল কাঁকড়া সি বিচে। এই ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে পিছাবনি নদী, যা সোজা বঙ্গোপসাগরের সাথে মিশছে। এই শোলা ব্রিজে উঠতেই বাঁ হাতে প্রথম দর্শন পেলাম সমুদ্রের, আর তার চারপাশে প্রচুর রাখা রয়েছে মাছ ধরতে যাওয়া ট্রলার। শোলা ব্রিজ পেরিয়ে কিছুটা এগোতেই দুপাশে মাছের ভিড়ি, আর সাথে সমুদ্র যেন আরো কিছুটা কাছে চলে এলো। লোকাল মানুষজনের থেকে জেনে বাঁ হাতের একটা কাঁচা রাস্তা দিয়ে সোজা এগিয়ে চললাম লাল কাঁকড়া সি বিচে। ঘড়ি বলছে 8:30, আর আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের আজকের প্রথম স্পট মন্দারমণিতে লাল কাঁকড়া বিচে। মধ্যমগ্রাম থেকে এই লাল কাঁকড়া বিচের দূরত্ব 176 কিলোমিটার, যা আসতে আমাদের সময় লেগেছে 4 ঘন্টা 20 মিনিট মতো।
এই পুরো বিচে কেবলমাত্র আমরা দুজন, আর ওই দূরে অল্প কয়েকজন মানুষজন চোখে পড়ছে, আর ওখানে কিছু হোমস্টেও আছে। না না, শুধুমাত্র আমরা একা বললে ভুল হবে। এই যে ছোট ছোট গর্তগুলো, এগুলো কিন্তু লাল কাঁকড়ার গর্ত। আর শুধু লাল কাঁকড়া কেন, চারিদিকে পুরো বিচ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য ঝিনুক। যারা আমার মতো ঝিনুক প্রেমী অথবা নির্জন নিরিবিলিতে থাকতে চান, তাদের জন্য এটা বেস্ট অপশান। আচ্ছা, এই বিচটি কিন্তু দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ নামেও পরিচিত। আর এখানে থাকার কিন্তু কোনো হোটেল নেই, তবে এখানে একটা রামকৃষ্ণ মিশনের আশ্রম রয়েছে, আর রয়েছে বেশ কিছু হোমস্টে, যেখানে আপনারা আসলে নিঃসন্দেহে নির্দ্বিধায় 2 দিন থাকা খাওয়া নিয়ে সুন্দরভাবে কাটাতেই পারেন। এই যে বিচ থেকে বেরিয়ে প্রথমেই ডান হাতে পড়বে রামকৃষ্ণ মিশন, আর পরপর রাস্তার দুপাশ জুড়ে পড়বে বেশ কয়েকটি হোমস্টে। থাকা খাওয়া নিয়ে 2 দিন সুন্দরভাবেই এখানে থাকতে পারেন। এই হোমস্টে এবং রামকৃষ্ণ মিশনের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। লাল কাঁকড়া সি বিচ ঘুরে এখান থেকে এখন আমরা চলেছি আমাদের আজকের পরের গন্তব্য 6 কিলোমিটার দূরে মন্দারমণি সি বিচ। মন্দারমণি সি বিচ পৌঁছানোর আগে রাস্তার দুপাশ ধরে বিভিন্ন রকমের বিভিন্ন দামের প্রচুর হোটেল এবং রিসর্ট চোখে পড়ছে। চলে আসলাম মন্দারমণি সি বিচ, আর এই বিচের কাছাকাছি 2 চাকা এবং 4 চাকা পার্কিং এর ব্যবস্থা আছে। লাল কাঁকড়া সি বিচ থেকে এখন আসি মন্দারমণি সি বিচে। বর্তমানে মন্দারমণি ভীষণভাবে জনপ্রিয় হলেও দীঘাপুরের তুলনায় ভিড় থাকে সামঞ্জস্যপূর্ণ। ফলে অপেক্ষাকৃত শান্ত সমুদ্র ও সাজানো গোছানো পরিবেশ আপনার পছন্দের তালিকায় থাকলে মন্দারমণি আপনার জন্য বেস্ট অপশন। এই সি বিচের কাছাকাছি প্রচুর জিনিসপত্রের দোকানপাট আছে, সাথে আছে সি বিচের মধ্যে একটা পার্কও। এই মন্দারমণিতে থাকারও বেশ কিছু হোটেল, রিসর্ট এবং কটেজের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আবারও বলছি, এখানে বিভিন্ন রকমের বিভিন্ন বাজেটের হোটেল আছে, তবে মন্দারমণিটা অন্যান্য সি বিচগুলোর তুলনায় একটু এক্সপেন্সিভ বটে। মন্দারমণিতে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা এখান থেকে চলেছি 10 কিলোমিটার দূরে তাজপুর সি বিচে। আর এই তাজপুর যাওয়ার সময় রাস্তার দুপাশ ধরে মাছ চাষের বিভিন্ন ভেড়ি দেখতে পেলাম। এখান থেকে শঙ্করপুর সি বিচ হলো 10.5 কিলোমিটার, আর যে ব্রিজের উপর থেকে এখন যাচ্ছি এটা হলো জলদি ব্রিজ। এখান থেকে তাজপুরের দূরত্ব 4 কিলোমিটারের মতো। এই জলদি ব্রিজ শেষ হতেই বাঁ হাতেই সমুদ্রের পাশ থেকে বাহন ছুটিয়ে চলার মজাই আলাদা। আর তাজপুরের আগেই এখানে বাঁ হাতে একটা মাধুরী লেক রিসর্ট পড়লো। ভেতরে তো আমরা যাইনি, তবে বাইরে থেকে বেশ ভালো বলেই মনে হলো রিসর্টটা। ডেসক্রিপশনে এই রিসর্টের নাম্বারটা দিয়ে দিলাম। তাজপুর সমুদ্র সৈকতের কাছাকাছি পৌঁছানোর পর সেখানকার স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করে ভেতরের রাস্তা থেকে আমরা এখন চললাম সমুদ্রের একদম কাছে। ভেতরের রাস্তা থেকে যেতে যেতে এটা পড়ল তাজপুর লাইট হাউস। আমরা এখন যে রাস্তাটা থেকে যাচ্ছি এটা 2 চাকা নিয়ে আসলে ভালো হবে, কিন্তু আপনারা যদি 4 চাকা নিয়ে আসেন বা টোটোতে করে আসেন, সেক্ষেত্রে তাজপুরের সি বিচে যাওয়ার জন্য এর পরের রাস্তাটার দিকে ঢুকলেই তাজপুর পার্ক থেকে সোজা সি বিচে আপনারা যেতে পারবেন। মন্দারমণি থেকে 10 কিলোমিটার দূরে এখন আমরা আছি তাজপুর বিচে। পেছনে রয়েছে সমুদ্র, এপাশে রয়েছে তাজপুর একটা পার্ক মতো, আর ওই পাশটা যদি দেখি তাহলে প্রচুর দোকানপাট আছে খাবার দাবার এবং জিনিসপত্রের জন্য। আর এখান থেকে এই যে দূরে ওই পাশটাতে দেখা যাচ্ছে যেই ব্রিজটা হয়ে একটু আগে আমরা আসলাম, সমুদ্রটার উপর থেকে যে ব্রিজটা গেছে সেই ব্রিজটাই কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে। যদি টোটো, অটো বা 4 চাকা গাড়িতে আসেন, সেক্ষেত্রে এই পার্কটার সামনেই এখানেই গাড়িটাকে পার্ক করে সোজা সামনেই হলো বিচ। দীঘার ভিড় এড়িয়ে নির্জন সমুদ্রের সাথে সময় কাটাতে চাইলে পশ্চিমবঙ্গের মধ্যে তাজপুর বিচ আদর্শ স্থান। খুব বেশি মানুষজন নেই, বলা চলে প্রায় নিরিবিলি পরিবেশ। যারা নির্জনতা ভালোবাসেন, সমুদ্র ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, তাজপুর তাদেরকে নিরাশ করবে না।
এই তাজপুর সমুদ্র সৈকতে দিনের বেলা হোক কিংবা সন্ধ্যের আড্ডায় ভালোভাবে কিছুটা সময় কাটানোর জন্য দারুণ একটা সি বিচ। বিশেষ করে সন্ধ্যেবেলায় তাজপুর সি বিচের এই পার্কে যখন আলো জ্বলে সেই সময় এই সমুদ্রের শোভা যেন আরো অনেক গুণ বেড়ে যায়। এই তাজপুরেও এখন বিলাসবহুল বিভিন্ন রকম ছোট বড় হোটেল এবং রিসর্ট কিন্তু আছে, নাম্বার ডেসক্রিপশন বক্সে রইল। তাজপুর বিচ থেকে একটু এগোতেই বাঁ হাতে তাজপুর পিকনিক স্পট পড়বে। এই পিকনিক স্পট পার করলেই শুরু হবে মেরিন ড্রাইভের রাস্তা। এই রাস্তা দিয়ে শঙ্করপুর হয়ে ওল্ড দীঘা পর্যন্ত পৌঁছানো যাবে। থেকে মেরিন ড্রাইভ ধরে চকলেট ধরে এখন আসছি শঙ্করপুর। আশপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছেন, অপূর্ব সুন্দর। আর এখান থেকে দীঘা কিন্তু মেরিন ড্রাইভ ধরে প্রায় 10 কিলোমিটার দূরত্বে। এই শঙ্করপুর সৈকতের পাশেও একটা সুন্দর পার্ক মতন করা আছে, দিনে বা সন্ধ্যায় আড্ডা দেওয়ার জন্য কিন্তু বেশ ভালো। শঙ্করপুর সমুদ্র সৈকত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন সৈকত, যা খুব বেশি জনপ্রিয় নয়। দীঘা এবং মন্দারমণির সমুদ্রের তুলনায় এখানে খুব বেশি ভিড় নেই, তাই আমি এই সৈকতটি পরিদর্শন করারই পরামর্শ দেব। পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত দীর্ঘদিন ধরে রাজ্যের মানুষের কাছে, এমনকি রাজ্যের বাইরের মানুষের কাছেও ভীষণই গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বটে। শঙ্করপুর হলো এই রাজ্যে নতুনভাবে গড়ে ওঠা সমুদ্র সৈকতের আকর্ষণগুলির মধ্যে একটি এবং সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য একটি সুন্দর জায়গা। পশ্চিমবঙ্গের কুমারী সমুদ্র সৈকতও এই শঙ্করপুরকেই বলা হয়, যা দীঘা থেকে প্রায় 14 কিলোমিটার দূরেই অবস্থিত। আবার কি শঙ্করপুর বেড়াতে এসে কোথায় থাকবেন ভাবছেন? ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারগুলো দিয়ে রাখলাম এখানকার হোটেল আর রিসর্টের। আমরা বাড়ি থেকে রওনা দিয়ে কোলাঘাটে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, আর মাঝখানে একবার গাড়িতে তেল ভরেছিলাম। তারপর আমাদের প্রাতরাশ সারছি এই শঙ্করপুর বিচে, এখানকার লোকাল একটা দোকান থেকে লুচি ঘুগনির সাথে। ওই যে দূরে ওটাই হলো শঙ্করপুর বিচ, যেটাতে আমরা এতক্ষণ ছিলাম। আর ওখান থেকে একটু হাঁটা পথে এগিয়ে এসে এখন আছে শঙ্করপুরের আরও একটা বিচ, যার পাশে রয়েছে ঝাউবন, যা এখন বর্তমানে আর বেশিরভাগ সমুদ্র সৈকতের কাছেই দেখা যায় না। এখানে একদিকে ঝাউবন, চলছে সমুদ্র স্নান, সাথে মাছ ধরার তোড়জোড়। এই দেখুন, এখানে একটা রাজ কাঁকড়া মরে পড়ে আছে। এটা দেখে মনে পড়ে গেল, ছোটবেলায় পাঠ্য বইতে পড়েছিলাম রাজ কাঁকড়াকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলে। চলেছি আমাদের আজকের শেষ গন্তব্য নিউ দীঘা। এখান থেকে 8.5 কিলোমিটার দূরে দীঘার মোহনা। দীঘার আগে এটা হলো নায়কালী ব্রিজ। এই ব্রিজের পর থেকে দীঘার দূরত্ব 6 কিলোমিটারের মতো। আর এখান থেকে বাঁ হাতে ওই দূরে দেখা যাচ্ছে মোহনা। মানে দীঘা বেড়াতে এসে আমরা যে মোহনা দেখতে আসি, এই দূরে দেখা যাচ্ছে ওটাই কিন্তু সেই মোহনা। মোহনার পাশ থেকে আমরা এখন চলেছি মেরিন ড্রাইভ ধরে। আমার বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে চম্পা নদী, যা ওই দূরে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। এখন যেহেতু ভাটা চলছে, সেই জন্য নদীর জল এখন শুকিয়ে আছে, তবে যখন জোয়ার চলে তখন এই জলই কিন্তু ফুলে ফেপে ওঠে।
মেরিন ড্রাইভ ধরে দীঘার এই মোহনায় আমিও এই প্রথমবারই আসলাম। এখানে দেখুন সাইডে কি সুন্দর বসার জায়গা মতো করা আছে। সন্ধ্যের আড্ডাটা কিন্তু এখানে বসে দারুণ জমে যায়। অবশেষে ওই দূরে দেখা যাচ্ছে ডান হাতে দীঘার গেট। আমরা যেহেতু মেরিন ড্রাইভ দিয়ে এসেছি সেজন্য বাঁ হাতের রাস্তা থেকে সোজা দীঘায় ঢুকবো। যেহেতু সদ্যই দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে সেই জন্য রাস্তা জুড়ে চারিদিকে কিন্তু জগন্নাথ দেবের ছবি এবং বিভিন্ন রকম বিজ্ঞাপন দেওয়া আছে। এই যে বাঁ হাত থেকে গেলে পড়বে জগন্নাথ ঘাট, আর তার পাশেই তৈরি চলছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘার রাস্তা বিভিন্ন রকম আলোকসজ্জায় সাজানো রয়েছে। এই লাইটগুলো রাত্রিবেলা জ্বলে, তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর সামনে এটা দীঘার জগন্নাথ মন্দিরের তোরণ। অবশেষে ডান হাতে দেখা মিলল দীঘার জগন্নাথ মন্দির, যা নিয়ে এত বছরের এত দিনের এত উন্মাদনা। দীঘার এই জগন্নাথ মন্দির ঘোরার অভিজ্ঞতা আমি আগামী পর্বে শেয়ার করব, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জগন্নাথ মন্দির দূর থেকে দর্শন করে আমরা হোটেল রুম নিয়ে সেখানে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এখন নিউ দীঘা সি বিচের কাছে। এখানে গাড়িটাকে পার্ক করে আমরা যাব সি বিচের দিকে। গাড়ি পার্ক করতেই পেছনেই দেখলাম কলকাতার বাঙালির বিখ্যাত মিত্র ক্যাফে কিন্তু এই পার্কিং এর ঠিক পাশেই রয়েছে। এমনিতেই দীঘাতে বরাবরই একটু ভিড় হয় বটেই, তবে এখন যেহেতু সদ্যই জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে সেই জন্য এখন দীঘার ভিড়টা একটু চোখে পড়ার মতো নেই। জোয়ারের সময় যেহেতু জল বেড়ে যায় তাই বিচের কংক্রিটের পথ শেষ হতেই অনেকখানি জল জমে আছে, তা ডিঙিয়ে যেতে হচ্ছে এখন সমুদ্রের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু মানুষ স্পিড বোর্ডে চেপে এখন সবে ভ্রমণে যাচ্ছে, আর কিছু মানুষ স্পিড বোর্ডে চেপে ফিরছে। এই স্পিড বোর্ডে পার হেড 200 টাকা করে নেয়, 20 মিনিট মতো ঘোরায়। আপনারা চাইলে এখানে এসে স্পিড বোর্ডের অভিজ্ঞতাও নিতে পারেন। আজকের মতো সি বিচ ভ্রমণের এই ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। আজকের এই ভিডিওতে আমি যে মোট 5টা সি বিচ ঘুরে দেখিয়েছি এর মধ্যে কোন কোন সি বিচগুলো আপনি ঘুরেছেন এবং কোনটা আপনার সবথেকে বেশি পছন্দের মনে হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সাথে এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। আজকে তবে আসি, দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।